ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষ সমান শ্রেণীর অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নাহার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে টপিকস আলোচনা করব অর্থাৎ পলিটিক্যাল ফিলসফি অ্যানসাইন্ট টু মডার্নের কোর্স নং 305, টপিক টমাস হবস। গত ক্লাসে তোমাদের এই টমাস হবস সম্পর্কে কতগুলো বিষয় আলোচনা করেছিলাম। হবসের যুক্তিবাদ, বস্তুবাদ, সামাজিক যুক্তি, রাষ্ট্রের ভিত্তি এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনার ভিত্তিতে হবসের যে আলোচনা ছিল সেটা হচ্ছে উপযোগবাদ। আসলে টমাস হবসের কথা ছিল আমাদের কি করা উচিত এটা বড় প্রশ্ন নয়, কোনটা করলে আমাদের প্রয়োজন মিটবে সেটা দেখতে হবে। অর্থাৎ ঔচিত্য বোধের চেয়ে বাস্তব প্রয়োজনীয়তা এটাই হচ্ছে মানুষের কর্মপন্থাকে নিয়ন্ত্রিত করে। তার সমস্ত দার্শনিক চিন্তার ভিত্তি হল বৈজ্ঞানিক নীতি। এই বৈজ্ঞানিক নীতিকে তিনি বস্তুবাদ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, যা কিছুর অস্তিত্ব আছে তাই বস্তু এবং পরিবর্তন মানেই হচ্ছে গতি। অর্থাৎ তাই বস্তু এবং পরিবর্তন মানেই যদি গতি হয়, তাহলে প্রতিটি ঘটনাই হচ্ছে হবসের মতে গতিসম্পন্ন। হবস একদিকে যেমন বলেছিলেন যুক্তি, অন্যদিকে জড়বাদী ব্যাখ্যার দ্বারা তার সমস্ত রাজার আসন, গির্জার মর্যাদা, সার্বভৌমিকতা, চরিত্র ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলেন, যেটা আমরা পূর্বের ক্লাসেই তোমাদের আলোচনা করেছি। এবং তারই আলোচনার পথ ধরেই ধর্ম, কুসংস্কার, আবেগ ইত্যাদিকে সরিয়ে দিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তিনি এগিয়ে গেছেন। এরপর তার আলোচনা যেটা ছিল যে যা বোদা এবং হবস দুজনই মনে করতেন যে শান্তি ও শৃঙ্খলা স্থাপনের জন্য রাজার হাতে বিপুল পরিমাণ ক্ষমতা থাকা একান্তই প্রয়োজন। আর এখান থেকে জন্ম নিয়েছে চরম সার্বভৌম তত্ত্ব। অর্থাৎ ইতালির গৃহযুদ্ধ ম্যাকিয়াভেলির মনে এই প্রত্যয় গড়ে তুলেছিল যে একটা ঐক্যবদ্ধ জাতীয় রাষ্ট্র জনগণের মনে নিরাপত্তা জাগাতে পারে। অর্থাৎ যা বোদার আমলে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে অবিশ্রান্ত দ্বন্দ্ব স্বাভাবিক জীবনযাত্রা অপযস্ত করে তুলেছিল বলে তিনি তার সার্বভৌম শক্তি সৃষ্টির কথা বলেছিলেন। হবস এসে এই সার্বভৌম শক্তিকে চরম মনে করলে নৈরাজ্য ও গৃহযুদ্ধের হাত থেকে ব্রিটেনকে রক্ষা করার নিমিত্তে তিনি এই সার্বভৌম কথা বলেছিলেন। আজকে আমাদের টপিকসটাই হচ্ছে সার্বভৌম তত্ত্ব। অর্থাৎ কেন সার্বভৌম শক্তির আবির্ভাব, সার্বভৌমতার চরম, সার্বভৌম শক্তি আইন প্রণয়নকারী, সার্বভৌমতা অবিভাজ্য, সার্বভৌমতা অবিস্থিতি। অর্থাৎ এইগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই বলিনি যে আসলে 16 শতাব্দীতে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাময় বিচলিত হয়েছিল এবং সামন্ততান্ত্রিক সমাজে মনে করা হতো প্রত্যেক মানুষের সামাজিক অবস্থান তার জন্মগতভাবে নির্দিষ্ট। সুতরাং রাজা, জমিদার, পুরোহিত, ভূমিদাস, কারিগর প্রভৃতি সকলেরই সামাজিক অবস্থান ছিল অপরিবর্তনীয় এবং সেসব মনে হতো যে ঈশ্বর এই সকল কিছুর নিয়ন্ত্রক। কিন্তু 16 শতাব্দীতে এই ধারণা ক্রমশই ভাঙতে আরম্ভ করে এবং রাজার ঐশ্বরিক উৎপত্তির ধারণা সম্পর্কে অবিশ্বাস জেগে ওঠে এবং সামন্ততান্ত্রিক সমাজ ভেঙে পড়ার অবস্থায় পৌঁছায়। এরই পরিপ্রেক্ষিতে টমাস হবস তার সার্বভৌম তত্ত্ব রচনা করার কথা ভাবেন। হবস তার লেভিয়াতান গ্রন্থে সার্বভৌম ক্ষমতার সংজ্ঞা প্রদান করে বলেন যে সার্বভৌম ক্ষমতা হচ্ছে এমন এক ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলী যার কাছে জনসাধারণ নিজেদের মধ্যে অর্থাৎ সম্পাদিত পারস্পরিক চুক্তির মাধ্যমে তাদের যাবতীয় প্রাকৃতিক অধিকার সমর্পণ করে দিয়ে তার যাবতীয় কাজকে তারা নিজেদের কাজ বলে স্বীকার করে নেয়। এবং এই ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলীর লক্ষ্য হচ্ছে যে জনসাধারণ কর্তৃক তার নিকট সমস্ত সমর্পিত ক্ষমতাকে তার নিজস্ব
বিচার বিবেচনা অনুসারে, অর্থাৎ ক্ষমতা সমর্পণকারী জনসাধারণের শান্তি ও সাধারণ প্রতিরক্ষার লক্ষ্যে নিয়োজিত করা। এবং এরই পরিপ্রেক্ষিতে যে জিনিসটা আলোচনা করা যায়, তাহলে আমরা বলতে পারবো যে এখন যে কেন সার্বভৌম, অর্থাৎ হবস কেবল চুক্তির উপর আস্থা স্থাপন করতে পারেননি। শুধু কথা বা চুক্তির সত্য দিয়ে মানুষের উচ্চাকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, কলহপ্রিয়তা সংযত করা যায় না। তাই দেশ শাসন করার জন্য একদিকে যেমন আইন দরকার, অন্যদিকে দরকার তরবারি থাকা প্রয়োজন। তাহলে তরবারি ছাড়া কথা একেবারেই মূল্যহীন। এখন এখানে প্রশ্ন আছে যে যদি মানুষের মধ্যে যৌক্তিকতার উন্মেষ ঘটে, তাহলে তরবারির প্রয়োজনীয়তা কেন? স্বাভাবিক কারণে এই প্রশ্নটা আসতেই পারে। কিন্তু হবসের ধারণা হয়েছিল যে সমাজের সবাই যে শুভবুদ্ধি সম্পন্ন হবে এমন কোনো কথা নেই। তাই বিচ্ছিন্নতাগামী শক্তি যাতে ঐক্য সংহতি নষ্ট করতে না পারে, সেই জন্য আইন ও তরবারির সাহায্যে এই কঠোর ব্যবস্থা বা প্রয়োগ বাঞ্ছনীয়। এখন দেখব যে সার্বভৌম শক্তির আবির্ভাব। এখানে হবস মনে প্রাণে বিশ্বাস করতেন যে সমাজের শান্তি, নিরাপত্তা পূর্ণাঙ্গ রূপে সুনিশ্চিত করতে হলে প্রচন্ড ক্ষমতা সম্পন্ন শক্তি স্থাপন করা দরকার। বিদেশি শক্তির আগমন, অর্থাৎ জনমনকে পর্যদস্ত করাই ছিল এই শক্তির লক্ষ্য। ব্যাপক ক্ষমতা সম্পন্ন সরকার ছাড়া কেউ নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। অর্থাৎ কেউ হবসেই এই শক্তিকে সার্বভৌম শক্তি বলেছেন। কারণ সার্বভৌম শক্তি হলো অফুরন্ত ক্ষমতার মালিক। সার্বভৌম শক্তি সমগ্র কমনওয়েলথের প্রতীক। আর সার্বভৌম শক্তি যা সুবিধাজনক মনে করে সেই কাজ তিনি বিনা বাধায় করতে পারেন। এই ক্ষমতা তিনি পারেন চুক্তির শর্তাদি থেকে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অর্থাৎ, তাহলে আমরা এখন দেখব যে তৃতীয় পয়েন্টটা হচ্ছে সার্বভৌমতা চরম। অর্থাৎ কোনো কিছু বাধা বা সীমাবদ্ধতা দিয়ে সার্বভৌম শক্তিকে আবদ্ধ করা যাবে না। নিজেদের প্রয়োজনে জনসাধারণ সার্বভৌম শক্তি তৈরি করেছে এবং চুক্তির শর্ত অনুযায়ী চরম ক্ষমতা তার হাতে তুলে দিয়েছে। সুতরাং কোনো নাগরিক সার্বভৌম শক্তির বিরুদ্ধে আপত্তি তুলতে পারবে না। এখানে হবসের সাথে যা বোধার পার্থক্য হলো, বোধা হচ্ছে সার্বভৌম শক্তিকে তিনি চরম করার পরেই নানা রকম সীমাবদ্ধতা দিয়ে তার ক্ষমতা সংকুচিত করেছিলেন। তা হবসীয় সার্বভৌমতা বা বাধা বন্ধনহীন হয়ে আপন লক্ষ্যে উপস্থিত হওয়ার জন্য তিনি কাজ করেছেন। পরের পয়েন্টটা হলো যে সার্বভৌম শক্তি আইন প্রণয়নকারী। এখন দেখব যে সার্বভৌম শক্তি নিজে আইন প্রণয়নকারী ও আইনের ব্যাখ্যা করে। সার্বভৌমত্বের আদেশকে জনগণ আইন বলে গ্রহণ করতে বাধ্য হয়। অর্থাৎ সার্বভৌম শক্তির আদেশ অমান্য করার অর্থ হলো আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত হওয়া। তার হবসের যুক্তি হলো সার্বভৌম শক্তি যা আদেশ জারি করুক না কেন, তা নাগরিকের শান্তি ও নিরাপত্তার প্রয়োজনে তিনি সেটা করেছেন। সুতরাং নাগরিক সার্বভৌম শক্তির নির্দেশ অমান্য করতে পারে না। আবার আইন তৈরি করার ব্যাপারে অন্য কোনো শক্তি সার্বভৌমতার ক্ষমতাকে অতিক্রম করতে পারে না। এর পরের পয়েন্টটা হচ্ছে সার্বভৌমতা অবিভাজ্য। দেখো শিক্ষার্থীরা, যে অবিভাজ্যতা কেন করলো? হবস মনে করতেন যে সার্বভৌমতা অবিভাজ্য কারণ সরকারি কাজকর্মকে নানা বিভাগের মধ্যে ভাগ করা হয়। এর ফলে কাজকর্ম ব্যাহত হয় না। কারণ কিন্তু সার্বভৌম শক্তিকে যদি ভাগ করে ফেলা যায়, তাহলে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এই সার্বভৌম শক্তি একজন বা অল্প কয়েকজন বা বহুজনের হাতে থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু সব অবস্থাতেই এটা অবশ্যই অবিভাজ্য হবে। তা হবস বলেছেন যে ইংল্যান্ডের জনসাধারণের ধারণা সার্বভৌম শক্তি রাজা, লর্ডস ও কমন্সের মধ্যে ভাগ হয়ে গেলে ভালো ছিল, কিন্তু এক্ষেত্রে সার্বভৌমকে তার অবিভাজ্যতা নষ্ট হয়ে যাবে বলে এটা আদৌ
কাম্য নয়। হবসের এই মতকে সমর্থন জানানো যায় না, কারণ সার্বভৌম শক্তিকে যদি টুকরো করে ফেলা যায় তাহলে দেশে আবার নৈরাজ্য দেখা দেবে। সেই জন্য তার অবিভাজ্যতার কোনো দরকার নেই। নেক্সট পয়েন্টটা হচ্ছে সার্বভৌমতার অবস্থিতি। হবস বলেছেন যে সার্বভৌম শক্তি একজন বা অল্প কয়েকজন বা বহুজন মানুষের উপর ব্যস্ত থাকতে পারে, কিন্তু এই তিনটি বিকল্পের মধ্যে যে মৌল লক্ষ্য সাধনের জন্য মানুষ প্রকৃতির রাজ্য ছেড়ে রাষ্ট্র সংগঠন গড়ে তুলেছিল, সেই উদ্দেশ্য ব্যর্থ হবে যদি বহুজনকে সার্বভৌম শক্তি প্রয়োগকারী সংস্থায় পরিণত করা হয়। একজন রাজতন্ত্রের চরম লক্ষ্যই হলো সার্বভৌম শক্তি। অর্থাৎ হবস তদানীন্তন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে রাজতন্ত্রের কোনো বিকল্প ভাবতে পারেননি। তাছাড়া ম্যাকিয়াভেলি, যা বোদা ও হবস অর্থাৎ প্রমুখেরা রাজতন্ত্রের সমর্থক ছিলেন। রাজতন্ত্র ছাড়া তারা অন্য কোনো শাসনতন্ত্র জনগণের আশা বা প্রয়োজন মেটাতে পারে না বা পারে তা তারা ভাবতে পারেনি। আর সার্বভৌমতা হচ্ছে চুক্তির বাইরে। হবসীয় সামাজিক চুক্তিও একই সঙ্গে সার্বভৌমতার অন্য একটি বৈশিষ্ট্য, অর্থাৎ হলো যে তিনি সার্বভৌম শক্তিকে চুক্তির বাইরে রেখে গেছেন। চুক্তি কেবল জনগণের নিজেদের মধ্যে সার্বভৌম ব্যক্তির সঙ্গে নয়। সুতরাং চুক্তির ধারণাটাই হচ্ছে যে সার্বভৌম শক্তির কোনো সম্পর্ক নেই বলে সত্তর দিয়ে তাকে বেঁধে রাখার কোনো প্রশ্ন আসে না। তাই হবস রাষ্ট্রের চুক্তির ভিত্তি বর্ণনা করতে গিয়ে বলেছেন, সামাজিক চুক্তির দ্বারাই শাসক ও রাষ্ট্রের অন্তর্গত জনগণের সৃষ্টি হয়। অর্থাৎ মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য রাষ্ট্র সৃষ্টি করেছিল। একটি মাত্র সাধারণ শক্তি না থাকলেও প্রতিটি ব্যক্তিকে সংরক্ষণ করা অসম্ভব। তাই সার্বভৌম জনগণই মতবাদ প্রকাশের চূড়ান্ত অধিকার দিতে পারেন। এই মতবাদ প্রকাশের ক্ষমতা অনিয়ন্ত্রিত হলে সমাজে বিশৃঙ্খলা আসে। সুতরাং এই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে সার্বভৌম। সার্বভৌম শক্তি ব্যক্তিগত সম্পত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। সার্বভৌম হলো ন্যায় বিচারের উৎস, অর্থাৎ আইন, শাসন ও বিচার, এই তিনটি ক্ষমতাই হচ্ছে সার্বভৌমের হাতে কেন্দ্রীভূত। তার সার্বভৌম নিজেই হলো জনগণ, সুতরাং তার উপর কোনো প্রকার সাংগঠনিক নিয়ন্ত্রণ আরোপ করা যায় না। সার্বভৌম রাষ্ট্রের অন্তর্গত সকল ভালো মন্দ, ন্যায় অন্যায়, আইন বেআইনি কাজ, অর্থাৎ নীতি দুর্নীতির উৎস। সার্বভৌমত্ব সম্পর্কে হবস একটি স্বচ্ছ, স্পষ্ট, পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন। অর্থাৎ মধ্যযুগ বা রোমান সাম্রাজ্যের যুগে সার্বভৌমত্বের ধারণা ছিল অস্পষ্ট। ম্যাকিয়াভেলি বলেছিলেন যে জাতীয় স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্রের তত্ত্ব রচনা করলে ও সার্বভৌম সম্পর্কে তার ধারণা স্পষ্ট ছিল না। যা বোদা চরম ও সীমাহীন সার্বভৌমত্বের নীতি প্রচার করলেও তিনি তার সার্বভৌম ক্ষমতাকে প্রাকৃতিক আইন, ঐশ্বরিক আইন এবং সাংবিধানিক আইন সার্বভৌম ক্ষমতা থেকে তার পরিবার ও ব্যক্তিগত সম্পত্তির সীমাবদ্ধতাকে থেকে মুক্ত করাতে পারেননি। ফলে এই ব্যাপারে তিনি মধ্যযুগ থেকেই যান। 1651 সালে লেভিয়েথান নামক বিখ্যাত গ্রন্থটি রচিত হয় এবং এই গ্রন্থে হবস সামাজিক চুক্তি মতবাদকে ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রের প্রতি কোনো আনুগত্য প্রদর্শন করবে না, করবে তার কারণ তিনি তুলে ধরেন। হবসের সামাজিক চুক্তি মতবাদের মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, যে প্রকৃতির রাজ্যে মানুষের পারস্পরিক চুক্তি সম্পাদন করে তাদের যাবতীয় প্রাকৃতিক অধিকার সমর্পণ করা। দ্বিতীয় হচ্ছে, চুক্তির মাধ্যমে জনসাধারণ নিজেদের মধ্যে থেকে কোনো একজনকে সর্বসম্মতিক্রমে শাসকদের অধিষ্ঠিত করে চরম ক্ষমতা সম্পন্ন সার্বভৌম শক্তির প্রতিষ্ঠা করল। অর্থাৎ হবস বিশ্বাস করতেন যে সার্বভৌমত্ব অস্ত্রের সমর্থন ব্যতীত দুর্বল মানুষেরা আত্মপ্রবঞ্চনায় পরিণত হয়। এর থেকে এটা প্রমাণিত হয় যে সামাজিক চুক্তির অর্থাৎ রাজনৈতিক অনুকরণ আনুগত্যের প্রশ্নটি মুক্ত হয়ে উঠেছে। জনসাধারণ নৈতিক কারণেও সার্বভৌম কর্তৃপক্ষের প্রতি
নিঃশর্ত ও স্থায়ী আনুগত্য প্রদর্শন করতে বাধ্য হয়, কারণ সামাজিক চুক্তির দ্বারা জনগণ নিঃস্ব হয়েও সার্বভৌমকে ক্ষমতা অর্পণ করেছে সুস্থভাবে বাঁচার তাগিদে। তাই কোনো অবস্থাতেই জনগণের চুক্তি ভঙ্গ করা উচিত নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে সামাজিক চুক্তিটা বিশাল একটা ব্যাপার। সুতরাং চুক্তি মান্য করার মাধ্যমেই রাজনৈতিক আনুগত্য স্পষ্ট হয়ে ওঠে। তাই রাফায়েল মনে করেন হবস একদিকে যেমন নৈতিক আনুগত্যের কথা বলেছেন, অন্যদিকে তেমনি বিজ্ঞান প্রসূত আনুগত্যের কথা বলেছেন। সামাজিক চুক্তির ফলে যে সার্বভৌমত্বের সৃষ্টি হয় তা চরম, চূড়ান্ত, অপ্রতিহত এবং অনিয়ন্ত্রিত। তাই রাষ্ট্রের সার্বভৌম শক্তি পরিবর্তিত আদেশই হলো আইন। আইন প্রণয়ন করার এবং তাকে বাতিল করার ক্ষমতা সার্বভৌমত্বের আছে, কারণ আইনের দ্বারা মানুষের অধিকার নির্ধারণ করা হয়। তার অধিকার তত্ত্বের মূল কথা হলো এই যে এই আইন যে অধিকার স্বীকার করে তাই হচ্ছে মানুষের অধিকার। তা হবস বলেছিলেন, লিবার্টি ডিপেন্ডস অন দ্য ইন্টারেস্টিক্স অফ ল। এর ফলে ম্যাকিয়াভেলি যে চরম রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলেছিলেন, হবস তাকে আরো প্রসারিত করলেন এবং পরবর্তীকালে যা বোধা এই ধারণাকে সভারেন্টিতে রূপ দিলেন। এই প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এরকম একটা আলোচনা। এরপরেই অর্থ শাস্ত্রে অ্যাডাম স্মিথ যে সম্মান শিখরে আজও প্রতিষ্ঠিত, রাজনীতি শাস্ত্রে টমাস হবসও সে একই সম্মান পাওয়ার যোগ্য। রাজনীতি সম্বন্ধে স্পষ্ট উপলব্ধি, রাজনীতির প্রয়োগ ও পদ্ধতি রূপ নিয়ে স্বচ্ছ ভাবনা, চিন্তা, যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার দৃষ্টান্ত হবসের আগে কোনো চিন্তাবিদদের মধ্যে লক্ষ্য করা যায়নি। তাই প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি এবং যা বোদা রাষ্ট্রের স্থায়িত্ব শক্তির উপর গুরুত্ব দিয়েছিলেন। হবসই প্রথম দার্শনিক যিনি ব্যক্তি মঙ্গলের প্রশ্নটিকে গুরুত্ব দেন এবং রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের সঙ্গে ব্যক্তির সম্পর্ক বিশ্লেষণে অগ্রসর হন। তার মতে রাষ্ট্র ব্যক্তির জন্য সৃষ্টি হয়েছে, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। এখন আমরা দেখব যে আসলে হবসকে কি বলা আছে। হবস কি সর্বনিয়ন্ত্রণবাদী? এই ব্যাখ্যাটা আমরা এখন করব। যে সপ্তদশ শতাব্দীতে একাধিক রাজনৈতিক পট পরিবর্তন হেতু ইংল্যান্ডের বৌদ্ধিক জগতে নতুন আলোড়ন লক্ষ্য করা গিয়েছিল। ইংল্যান্ডের রাজনৈতিক পট পরিবর্তনের যুক্তি সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য এই সময়ে প্রয়োজনীয় বৌদ্ধিক তথা তাত্ত্বিক সমর্থনের ভিত্তি প্রস্তুত করা ছিল একান্ত আবশ্যক। টমাস হবস এই ঐতিহাসিক প্রয়োজন সিদ্ধ করেছিলেন চরম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রতত্ত্ব পরিবেশন করে। সকল ক্ষমতার উৎস রূপে রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে হবস তার পূর্বসূরি ম্যাকিয়াভেলি, বোদা এবং গ্রোটিয়াস থেকে সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিভার যে পরিচয় দিয়েছিলেন তা রাষ্ট্রচিন্তার ইতিহাসে অবর্ণনীয়। কিন্তু সমালোচকরা তার রাষ্ট্রতত্ত্ব, বিশেষ করে সার্বভৌমিকতার তত্ত্ব বিশ্লেষণ করে তার চিন্তাধারায় বিপজ্জনক এবং সৌরবাদের উপাদান খুঁজে পান এবং তাকে সর্বনিয়ন্ত্রণবাদী বলে আখ্যায়িত করেন। অন্যদিকে হ্যাকার, সাবাইন, ইভেনস্টাইন প্রমুখ চিন্তাবিদরা হবসের চিন্তাধারার আধুনিক চিন্তাবিদগণ তাকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদ বলে অভিহিত করেছেন। এই পরস্পর বিরোধ মন্তব্য নিরসনের জন্য হবসের তত্ত্বের কঠোর সমালোচনা কি কারণে সর্বনিয়ন্ত্রণবাদী বলে নিন্দা করেছেন তা আমরা আলোচনা করব। প্রথমত, প্রকৃতির রাজ্যে বিশৃঙ্খলা, বিপজ্জনক এবং আতঙ্কময় অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণ স্থায়ী শান্তি ও নিরাপত্তার প্রয়োজনে চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে তারা প্রকৃতিগতভাবে স্বাধীনতা ও ক্ষমতা সার্বভৌম কর্তৃত্বের হাতে অর্পণ করেন। হবসের মতে চুক্তি প্রজাদের মধ্যে সংগঠিত হয়েছিল। সার্বভৌম কর্তৃপক্ষ চুক্তির কোনো পক্ষে ছিলেন না, ফলে চুক্তি ভঙ্গের কোনো অভিযোগই রাজার বিরুদ্ধে আনা যায় না। এইভাবে চুক্তির মাধ্যমে যে চরম ক্ষমতা সম্পন্ন রাজা বা রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষকে হবস যেভাবে বর্ণনা করেছেন, তাতে রাজা বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সার্বভৌম ক্ষমতাকে কখনোই চ্যালেঞ্জ
জানানো যায় না। সেই জন্য তাকে সর্বনিয়ন্ত্রণবাদী বলে তারা আখ্যায়িত করেছেন। দ্বিতীয়ত, তার মতে সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হিসাবে সার্বভৌম শক্তি যদি মানুষের ভাবনা, চিন্তা, রচনা, বক্তৃতা ইত্যাদি নিয়ন্ত্রণে না রাখে, তাহলে হাজার মতের সংঘাত, সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। এরপরে হচ্ছে হবসের এই দৃষ্টিভঙ্গি তার সর্বনিয়ন্ত্রণবাদী মনোভাবকে পুষ্ট করেছে বলে সমালোচকরা মনে করেন। তৃতীয়ত, তাকে হবস সর্বনিয়ন্ত্রণবাদী বলার কারণ হবস চার্চের স্বাধীনতা ও কর্তৃত্বকে অস্বীকার করে তাকে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীনে রাখার পক্ষপাতী ছিলেন। তাই চার্চ জনগণের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারে, কিন্তু সার্বভৌম অনুমোদন না থাকলে কোনো শিক্ষায় আইনসঙ্গত হবে না। তাই মার্সিগ্লিও তার চার্চের রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে এনে ধর্ম এবং রাষ্ট্রনীতির যে সম্পর্কের সূচনা করেছিল, হবস ধর্মকে রাষ্ট্রের গণ্ডির মধ্যে থেকে সেই সম্পর্ক চূড়ান্ত রূপ দিয়েছিলেন। ম্যাকিয়াভেলি রাষ্ট্রনীতিকে ধর্ম ও নীতি থেকে বিচ্ছিন্ন করেছেন, কিন্তু হবস রাজনীতিকে ধর্ম ও নীতির উপর ঊর্ধ্বে স্থাপন করেছেন। কিন্তু তা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে এই কালোজয়ী রাজনৈতিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে হবস ছিলেন ইংল্যান্ডের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ। আপাতদৃষ্টি থেকে তাকে চরম রাষ্ট্র ক্ষমতার সমর্থক মনে হলেও প্রকৃতপক্ষে হবস একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, কারণ এর কারণ হিসেবে আমরা তার যুক্তিগুলো আলোচনা করব। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কারণ, প্রথমত হবস ইংল্যান্ডের সমকালীন নৈরাজ্যের অর্থাৎ গৃহযুদ্ধের অবসান ও সমাধান ঘটাতে রাজতন্ত্রের পক্ষ অবলম্বন করেন এবং রাষ্ট্রের সার্বভৌমিকতার তত্ত্বে বিশ্লেষণের দ্বারা একটি স্বনির্ভর এবং শক্তিশালী রাষ্ট্রের তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন। তার আলোচনা কাল্পনিক নয়, বরং যুক্তি ও বাস্তবতার উপর প্রতিষ্ঠিত ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীর সমর্থকরা মনে করেন হবসের রাষ্ট্রপ্রীতি তার ব্যক্তির প্রতি তার অনুরাগেরই ফসল। ব্যক্তি তার নিজের প্রয়োজনে রাষ্ট্র সৃষ্টি করেছেন, কিন্তু যে চুক্তির ফলে রাষ্ট্র প্রতিষ্ঠিত সেই চুক্তির পক্ষ অর্থাৎ ব্যক্তি সার্বভৌম চুক্তির মাধ্যমে এসেছে। তাই সমাজ একটি কাল্পনিক ধারণা এবং এই ব্যক্তির ঐক্যবদ্ধতার ফল। হবসের লেভিয়াথান গ্রন্থের নিজের শক্তিকে শক্তিশালী নয়, বরং ব্যক্তি সমষ্টির শক্তিতেই সে বলীয়ান। তা সমাজের মানুষের প্রতি ন্যায় বিচার করা, তাদের সুস্থ অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করা হলো সার্বভৌম কর্তৃপক্ষের কর্তব্য। তা জনগণের নৈতিক কর্তব্য হলো সার্বভৌম কর্তৃপক্ষকে যথাযথ আনুগত্য প্রদর্শন করা। সার্বভৌম কর্তৃপক্ষকে জনগণ যদি আনুগত্য না দেখায়, তাহলে তার দ্বারা সামাজিক চুক্তিকে অমান্য করা হবে। তাই সাবেইন মনে করেন হবসের সার্বভৌম চরম ক্ষমতা সম্পর্কিত মতবাদ বাস্তবে তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের পরিপূরক। শাসকের কর্তৃত্ব যদি স্বৈরাচারে পর্যবসিত না হয়, সেজন্য হবস চুক্তিবদ্ধ সমাজ জীবন ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক অধিকার, দায়িত্ব ও কর্তব্যের সমাহার ঘটিয়েছিলেন। রাষ্ট্রশক্তি বলতে কেবলমাত্র রাজা বা প্রজার ব্যবহারিক রাজনৈতিক সম্পর্ককে বোঝায় না, তার সঙ্গে জড়িয়ে থাকে বাণিজ্য, কৃষি, মুদ্রা ব্যবস্থা, সমাজ বিন্যাসের বিভিন্ন দিক। তাই হবস শাসক ও শাসিতের আদর্শকে এক মহিমান্বিত পর্যায়ে উন্নীত করেছিলেন। হবসের চরম তত্ত্ব ফ্যাসিস্ট রাষ্ট্র নয়। জনগণের বৈষম্যকে হবস স্বীকার করেননি। তার মতে আইনের চোখে সকলেই সমান। তার এই সাম্য নীতি সমগ্র রাষ্ট্রে অনুপস্থিত। তাই ফ্যাসিবাদের অন্যতম উদ্দেশ্য সামাজিক বৈষম্যকে টিকিয়ে রাখা। হবসের মতে যেখানে বৈষম্য রয়েছে সেখানে নিরাপত্তার অভাব রয়েছে। সুতরাং সাম্য প্রতিষ্ঠার দ্বারা জনগণের নিরাপত্তার ব্যবস্থা করাই হচ্ছে হবসের এই লেভিয়াথান গ্রন্থের অন্যতম উদ্দেশ্য। তার সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্র হচ্ছে অগণতান্ত্রিক, মানবতা বিরোধী, শোষণমূলক, প্রতিষ্ঠিতশীল, যুদ্ধাকাঙ্ক্ষী। তাই হবসীয় দর্শন যুদ্ধের কথা বললেও এই যুদ্ধ হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ।
এই যুদ্ধের মাধ্যমে জাতীয় স্বার্থের সম্প্রসারণই হচ্ছে ফ্যাসিবাদের মূল কথা। কিন্তু হবসের রাষ্ট্রচিন্তায় যুদ্ধের কোনো স্থান নেই। রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ তার চারপাশে বিদগ্ধতার পরিশীলিত পরিবৃত্ত রচনা করে দার্শনিকদের আসরে বিশেষভাবে সম্মানিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ব্রিটিশ দার্শনিক টমাস হবস। তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তার যুক্তিবাদ, বস্তুবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, উপযোগিতাবাদ, আইন তত্ত্ব, কর্তৃত্ববাদ সমস্ত কিছুই পরবর্তীকালের চিন্তাবিদদের বিশেষভাবে প্রভাবিত করেছে। কিন্তু তা সত্ত্বেও সমালোচনার দ্বারা তিনি নিন্দিত হয়েছেন। কিন্তু জড়বাদ, নাস্তিকতাবাদ এবং স্বৈরাচারিতার দোষে তাকে অভিযুক্ত করা হয়। সমালোচকরা মনে করেন যে হবসের রাষ্ট্রদর্শন সর্বাত্মকবাদকেই প্রশ্রয় দিয়েছে। তাই এতদূর সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে হবস হচ্ছে অনসাধারণ। ম্যাকডোনাল্ড হবসকে বলেছিলেন এ মাস্টার পলিটিক্যাল থিওরিস্ট, তা বলে তিনি তাকে অভিহিত করেছিলেন। তার রাষ্ট্রচিন্তা একদিকে যেমন যুক্তি, বুদ্ধি, মানবতাবোধ উপর এবং অন্যদিকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর প্রতিষ্ঠিত। তাই ব্যক্তি মানুষই ছিল তার আলোচনার কেন্দ্রবিন্দু। এই রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে ব্যক্তির সম্পর্ক বিশ্লেষণই তার দর্শনের প্রধান বিষয়বস্তু। হবস মনে করেন ব্যক্তিকে রক্ষার জন্যই রাষ্ট্রের জন্ম। তার এই বক্তব্যের মধ্যেই উপযোগবাদেরই মূল সুর নিহিত আছে। হবসের চিন্তাধারায় প্রভাবিত হয়ে বেনথাম, মিল প্রমুখ উপযোগবাদীরা বলেন ব্যক্তি জীবনে আনন্দ প্রতিষ্ঠার জন্য এবং দুঃখ দূর করার জন্য আইনের সৃষ্টি। ওয়েফারও অনুরূপ মত পোষণ করেন। তার মতে হবসের তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রই হচ্ছে ব্যক্তির লক্ষ্য নয়, ব্যক্তিই হলো রাষ্ট্রের লক্ষ্য। তাহলে তার লেভিয়াতান ও ব্যক্তি সমষ্টির শক্তিতেই বলিয়ান। আজ সারা বিশ্ব নিরাপত্তা বিচ্ছিন্ন ভাববাদীদের আক্রমণে জর্জরিত এবং জরাজীর্ণ। এমতো অবস্থায় শান্তি ও নিরাপত্তা কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে বিশ্বের তাবৎ চিন্তাবিদরা কিন্তু সর্বদাই ব্যস্ত। তাই বিংশ শতাব্দীর এই প্রথম দিকে যে দুটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে তাদের প্রধান লক্ষ্য ছিল শান্তি ও নিরাপত্তা, যা ছিল হবসের রাষ্ট্র দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। তো শিক্ষার্থীরা, আমরা টমাস হবস সম্পর্কে যে দু তিনটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা টমাস হবসের তার রাজনৈতিক চিন্তা, তার উপযোগবাদ, তার আইন তত্ত্ব, তার সামাজিক যুক্তি, তার রাষ্ট্রের ভিত্তি প্রভৃতি বিষয়গুলো কিন্তু ফুটে উঠেছে। আমরা ইন ডিটেলস কিন্তু আলোচনা করেছি। তোমরা এটা ভালোভাবে হৃদয়ঙ্গম করবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে টমাস হবসের আমাদের শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং সবাই সুস্থ থাকবে, এই বলে আমি আমার শেষ করছি। আল্লাহ হাফিজ।